আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১শে রাতে ২৪শে গণঅভ্যুত্থানে নিশ্চয়ই দেশের ছাত্র জনতা, শ্রমিক অনেকের অবদান ছিল, কিন্তু যারা প্রবাসে রয়েছেন, যারা বাংলাদেশের যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে গার্মেন্টস পণ্য রপ্তানি এবং একই সঙ্গে রেমিটেন্স, এই দুটো উপরোপিত বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, সেই রেমিটেন্স যারা পাঠাচ্ছে না, আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, তারা কেমন আছেন, তারা কোন অবস্থায় আছেন, তারা কোন কোন জায়গা থেকে বঞ্চিত, তাদের অধিকার থেকে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী এবং রয়েছেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সৌদি আরবের সমন্বয়ক রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ ওয়ালিউল্লাহ গাজী জিসান। আমি সাকিব আলী আপনার কাছে আসবো, তারা আগে একটু ওয়ালিউল্লাহ জিসান আপনার কাছে জানতে চাই, গণঅভ্যুত্থানে প্রবাসীদের একটা বড় ভূমিকা ছিল এবং যে রেমিটেন্স আমাদের এখানে আসে তার মধ্যে সৌদি আরব বা মিডল ইস্ট এবং যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এগিয়ে। আপনারা তখন একটি বড় ভূমিকা রেখেছিলেন, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, তৎকালীন সরকারটা চাপের মুখে পড়লো এবং সেটি যথেষ্ট ভূমিকা রেখেছে গণঅভ্যুত্থানে। আমরা যদি আপনার কাছে একটু শুনি যে কিভাবে অর্গানাইজড হয়েছিলেন আপনারা এবং কোন মানসিকতা থেকে আপনারা এই কাজটি করেছিলেন। ধন্যবাদ ইটিভি এবং ইটিভির সকল কলাকৌশলীদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পান্না ভাই আপনাকে। আসলে প্রবাসীরা তো সবসময় নিগৃহীত এবং উপেক্ষিত রাষ্ট্রীয়ভাবে। আমরা যারা প্রবাসে আজকে ২৪ বছর আমি আছি সৌদি আরবের জেদ্দায়, এভাবে অসংখ্য বাংলাদেশি প্রবাসে আছে, তাদের জন্য তো আসলে বাংলাদেশ কিংবা সরকার থেকে আমরা কখনো কিছুই পাইনি। আমরা আজকের এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রবাসীরা যেভাবে ইউনিটি করতে পেরেছি পুরা জেদ্দা সহ সারা পৃথিবীতে, সেটার জন্য মূল কারণটা ছিল আমরাও বৈষম্যের শিকার অ্যাজ এ প্রবাসী হিসাবে। বৈষম্যের শিকার এই কারণে, আমরা যখন আপনার একটি রাষ্ট্রীয় যখন প্রতিষ্ঠানগুলো যখন একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়, সেখানে আসলে সাধারণ নাগরিকের আর সেই স্পেসটা থাকে না। সেটার জন্য আমরা যখন প্রয়োজনে আমাদের পাসপোর্ট রিনিউ বলেন বা যে আপনার প্রবাসীরা বাংলাদেশে থেকে ওখানে গিয়েছে চাকরির জন্য বা যখন তারা কোনো প্রবলেমে পড়ে, তারা অবশ্যই এমবেসি, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে এমবেসি এবং ওইটাই বাংলাদেশ। ওই প্রবাসীদের সাথে ওদের যে একটা একাত্মতা, সম্পৃক্ততা বা আমার নাগরিক হিসাবে যে অধিকার, আমার কোনো কোম্পানি আমাকে আপনার বেতন দিচ্ছে না, কোম্পানি আমার উপর অত্যাচার চালাচ্ছে, সেক্ষেত্রে এটা তো পুরা দায় বাংলাদেশের। তো সেক্ষেত্রে এমবেসিকে যখন এটা জানানো হয় বা দূতাবাসগুলোকে জানানো হয়, তখন তারা সেভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় না। আমি আমার কথা বলবো, আমার জন্য কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার জন্য হয় নাই বিধায় অন্যের জন্য হচ্ছে না, তো তা না। তা আমার মতো কয়জনই বা আছে। একটা অফিসিয়ালি স্টাফকে তারা যে সম্মানটা দেয়, ওই আপনার যে খেটে খাওয়া মানুষ রাস্তায় যে পরিষ্কার করতেছে, তার তো সেই স্পেসটা নাই। প্রয়োজন ছিল ওর স্পেসটা, প্রয়োজন ছিল ও তো কেউ নাই, ও তো কিছুই না, ও কত টাকা বেতন পায়। এখন ওকে যদি বলেন যে আপনি আজকে এমবেসিতে যাবেন, ওকে আজকে দিলাম, কালকে আবার আইসেন, আজকে তো বন্ধ হয়ে যাবে, এই যে সম্মানটুকু, স্পেসটা দেয়নি আমাদেরকে। বৈষম্য ওখানে এমন আকার ধারণ করেছিল বাংলাদেশের মতো। প্রবাসীদের মধ্যে ক্ষোভটা তো দেশে থেকেও প্রচণ্ড ছিল। দেশে তো আপনি একটা কিছু কিছু এরিয়াতে, আর প্রবাসীরা তো তাদের প্রত্যেকটা থাকার জায়গায় ক্যাম্পগুলো থেকে মিছিল হয়ে গেছে, যেটা সৌদি সরকার বা আরব বিশ্বে কিন্তু কখনো মিছিল করা যায় না, ৫ জন মিলে একসাথে কোনো কথা বলা যায় না। সেখানেও এই জনবিস্ফোরণ, সেটা মানে অবিশ্বাস্য, না দেখলে বিশ্বাসযোগ্য নয়। দুবাই তো অলরেডি সেটা জানেন, বিশাল সারা ওয়ার্ল্ড লিড করেছে, সেটাতে এরেস্ট হয়েছে 100-150 জনের উপরে। দুবাইতে তো এরেস্টই হয়ে গেছে, ওরা তো মিছিল করে চলেই গেছে। দাম্মামে করেছিল, দাম্মামেরটা কিছুটা আপনার এমবেসি এটাকে আবার করেছে, রিকভার করেছে কিছুটা, তারপরে ওখানে কিন্তু মিছিল হয়ে গেছে, যেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ যে দেশগুলো, ওই দেশগুলোতে এই বৈষম্যের সময়, এই আন্দোলনের সময়, জুলাই বিপ্লবে আমি তো মনে করি দুবাই এবং সৌদি আরব এরা ছিল নাম্বার 1 এবং 2 এই ফেসিবাদীর বিরুদ্ধে, শুধুমাত্র অধিকার আদায়ের জন্য, বৈষম্যের জন্য। তা আমি আশা করি এই নতুন সরকার যেটা আসছেন আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে, সেই সরকার অন্তত প্রবাসীদের জন্য। আমরা ওই বিষয়ে কথা বলবো, কিন্তু আপনারা কি যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, রাগে ক্ষোভে কিংবা বঞ্চিত হয়ে আমরা রেমিটেন্স পাঠাবো না, এরকম কিছু, নাকি আপনারা একটা সাংগঠনিক জায়গা থেকে আলাপ আলোচনা করে একযোগেই পাঠানো বন্ধ করে দিলেন? আসলে সাংগঠনিকভাবে তো আপনি জানেন ওই দেশগুলো কিন্তু সাংগঠনিকভাবে কোনো স্পেস হয় না, এটা কিন্তু অ্যান্টি গভর্নমেন্ট ল।
সাংবাদিক মানে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা নিজেরা করে- নিজেদের মধ্যে, হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, এখন ধরেন আমিও তো ওভাবে লিখি নাই, লিখার সেই পারি না, কারণ আমারও তো একটা স্পেস আছে। আমি কিন্তু সাধারণ নাগরিক, যে ও যে বললাম যে রাস্তা কুড়াইছে, সে কিন্তু ভয় পায় নাই। আচ্ছা, সে কিন্তু আমাদের থেকেও, আমি তো সকল কৃতিত্ব দেব ওই লোকদেরকে যারা খেটে খাওয়া মানুষ, যারা অত্যন্ত রুট লেভেলে কাজ করে। হাই প্রোফাইল কেউ কিন্তু ফেস টু ফেস আসে নাই, বিপ্লব ঘোষণা করে নাই যে হ্যাঁ আমরা এখানে যাবো, নো, নেভার। কিন্তু ওই যে খেটে খাওয়া মানুষ যারা অল্পবেতনে চাকরি করে, সারা রাত দিন রাত রাস্তায় ঝাড়ু দিয়ে সখন যে বাসায় গিয়ে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, থাকবো না, বসবো না, দিব না, সেও কিন্তু অল্প টাকাই পাঠায়। কিন্তু এই যে বিশাল ইউনিটি কিন্তু ওরাই। আমরা তো একটা স্পেস, আমরা কজন আছি এই লেভেলে, আমরা বন্ধ করলেও কিন্তু হবে না, কার্যকর হবে না। কিন্তু ওই যে রুট লেভেল একটা, এই যে উনি আছেন আলহামদুলিল্লাহ, উনি সব কিছু ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, উনি ইউএসের বাংলাদেশ মিশনের আপনার ফার্স্ট সেক্রেটারি ছিলেন, ওনার কাছে এই তথ্যগুলো আছে যে ওই লেভেল, যে মিডল এবং লয়ার এবং মিডল, ওই লেভেলটা যদি সিদ্ধান্ত নেয় আজকে বাংলাদেশ থেকে রেমিটেন্স বন্ধ করে দিবে, কালকে কিন্তু পুরো শাটডাউন হবে। এবং এখন পর্যন্ত আজকে যদি ঘোষণা দেয়, ওইটা কিন্তু খুবই শক্তিশালী একটা ইউনিট বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। সাকিব আলী, আপনি তো তাদের নিয়েও কাজ করেছেন প্রবাসে, এবং ডিপ্লোম্যাট হিসেবে তো অবশ্যই আপনার অভিজ্ঞতা রয়েছে। সব দিক মিলিয়ে আমি যাব ওয়ালিউল্লাহ জিসানের কাছে, তারা কী ধরনের প্রতিবন্ধকতার শিকার হন বা কী ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন আমরা শুনবো। তার আগে আপনার একটু অভিজ্ঞতা শুনি, বা কনসুলেটগুলোতে বা আমাদের যে দূতাবাস কিংবা হাই কমিশন অফিসগুলো রয়েছে, সেগুলোতে নানান ধরনের বঞ্চনার শিকার হয়, যে বঞ্চনা যুগের পর যুগ কিংবা বছরের পর বছর ধরে তারা বঞ্চিত হতে হতে এরকম একটা মানে কি বলা যায়, চরম একটা জায়গা পৌঁছলো যে আমরা রেমিটেন্স পাঠাবো না। রেমিটেন্স তো অবশ্যই পাঠিয়েছে বিকল্প পথে, কিন্তু ফর্মাল ওয়েট পাঠায়নি। কিন্তু এই যে ক্ষোভের জন্ম হলো, কি ধরনের বঞ্চনা তাদেরকে প্রতিনিয়ত। আমি এখানে একটু আপনার সাথে ইয়ে করব। আমরা যেহেতু সামাজিক মাধ্যমে তখন কথা বলতাম, আমরা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করছিলাম তখন, ধরেন 2023-এ, 24-এ তো অবশ্যই, 24-এর কত 7 তারিখে তো ইয়ে হলো আপনার নির্বাচন হলো, তার মানে 23-এর থেকে আমরা পুরো 23টা আসলে আমরা চিন্তা করছিলাম যে শেখ হাসিনার সরকারকে কিভাবে ঠেকা দেওয়া যায়। এখানে তো মারামারি করা যাচ্ছে না, তার সাথে যুদ্ধ করা যাচ্ছে না, তার দমন নিপীড়ন চলছে। তো এখানে একটা জিনিস হলো যে ভারতীয় পণ্য বর্জন, এটা হলো ইয়ের পরে, ওই যে আপনার জানুয়ারির পরে, তার আগেই শুরু হয়ে গেছে, তার আগেই শুরু হয়েছে। আর আরেকটা হলো হচ্ছে এই রেমিটেন্স আটকাও। তখন কিন্তু আপনি যদি ব্যাক করেন দেখবেন আমরা প্রতি প্রায় সপ্তাহেই বলছে রেমিটেন্স কত রিজার্ভ কত কমলো। মনে আছে আপনার যে 36 থেকে 48 থেকে নামছে, আর আমরা ভাবছি আর কতদিন টিকবে, 14 নেমে এলো এক্স্যাক্টলি। এবং ওরা তখন এটা নিয়ে খেলা করছে, তখন আমরা বলছি যে এটা আরো, আমরা বলছি রেমিটেন্সকে আটকানো। তা আমি যেটা দেখলাম, আমার যেটা মনে হয়েছে যে আমরা এই কাজগুলো কেন অর্থনীতিতে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া উপায় নাই। আপনি ব্যাংকে পাঠানো আর আপনার হুন্ডিতে পাঠানোর মধ্যে তফাৎ। আমার মনে হয় এটা অনেক সচেতনতা অনেকেই করেছে, আমিও তার মধ্যে আমার ছোট রোল প্লে করেছি। আপনি সংগঠকের ভূমিকা পালন করেছেন মোটামুটি, আমরা ওই সময় করেছি। এইটা আমরা কিন্তু যেটা যখন ফলে যেটা হলো, আমি না খুব হয়ে গেছি যখন আপনার 15ই জুলাইতে ক্র্যাকডাউন শুরু হলো। তারপর তো আপনার ইয়ে চলে গেল না, ইন্টারনেট বন্ধ করে দিল। আমি তো ভাবছি যে এখনই তো বলতে হবে যে পুরা রেমিটেন্স যোদ্ধাদেরকে স্টপ এভরিথিং। তখন তো বললাম, আমি তারপরে যখন টের পেলাম, আমরা আবার ইন্টারনেটে একটু কিছুক্ষণ যেন পেলাম, দেখলাম যে না, ওনারা জানেন, দে স্টপড এভরিথিং। They already knew by 5th August, তার আগের থেকে 15 জুলাই, ততদিনে কিন্তু আমাদের প্রবাসীরা কিভাবে উনাদের রেমিটেন্স দিয়ে এই স্বৈরাচারী সরকারকে ইয়ে করতে হয়, আপনার প্রতিরোধ করতে হয়, সেটা কিন্তু শিখে গেছে বলে আমি এটা নিব। তারা ওটা বুঝে গেছেন, ওনারা নিজেরাই এখন বলতে পারে ওই ব্যালেন্স অফ পেমেন্টে উনার রেমিটেন্স কি হয় সব জানে। এটা কিন্তু আমাদের ভাইরা বিদেশিরা জানে। সো দ্যাট ইজ ওয়ান। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করছিলেন, আমি কয়েকদিন ধরে আমরা একটু জানতে চাই 24-এর অভ্যুত্থানে মানে কার কি ধরনের রোল প্লে করেছিলেন প্রবাসীদের ক্ষেত্রে। এটা তো অনেকেই করেছে, এবং আমরা কিন্তু এটা নিয়ে সবাই, কারণ ভাই তত্ত্ব তো একটাই, তত্ত্ব তো আর চেঞ্জ হবে টাইট দেওয়া মানে এই, হ্যাঁ, যে আপনি যদি রেমিটেন্সটা আটকান তাহলে আপনার ডলার রিজার্ভ কমবে, ফলে আপনি
আপনার তো একটা আমদানি আছে 3 মাসে থাকতে হয়, আপনি তো আমদানি কমাচ্ছিলেনও কিন্তু তখনও কিন্তু দে আর অলরেডি স্কুইজিং দেয়ার বেল্ট। আমরা 3 মাসের জন্য 16 থেকে 17 বিলিয়ন ডলার দরকার ছিল রিজার্ভ, রাইট, তখন 14তে নেমে এসেছে, রাইট, এক্স্যাক্টলি। সো আমরা তখন বলছিলাম যে এটা আরো করা যায়, কত চাপ দেওয়া যায়, দ্যাট ওয়াজ আওয়ার থিং। সো এটা ছাড়া তো আর কোনো আমাদের ওয়েপন ছিল না আসলে ভাই, দেয়ার ওয়াজ নাথিং। আর আরেকটা ছিল ভারতীয় পণ্য কতটুকুই বা করতে পেরেছি, কারণ ভারতীয় পণ্য তো খালি কনজিউমার গুডস করা হয়েছিল, ইয়ে তো করা হয় নাই, আপনি ইন্টারমিডিয়েট গুডস তো করা যায় নাই। সো এই হলো যে প্রশ্নটা ছিল আপনার কাছে মূলত। বলেন আসলে আমি তো একটু রেডিক্যাল কথা বলতে পছন্দ করি। জি বলুন আপনি। আমি কিছুদিন ধরে গরিব মানুষ, আমি কয়েকদিন আগে আপনার কাউরান বাজারে কয়েকজন খুচরা বিক্রেতার সামনে বসছিলাম, মানে অল অফ এ সাডেন হয়ে গেছিল আর কি। তা আমি উনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি কেউ মনে করেন যে বাংলাদেশ যারা চালায় তারা কেউ ভাবে যে আপনি সকালে কি দিয়ে ভাত, আপনি সকালে কি খান? বললো না। আপনার ছেলে আসলে স্কুলে কি পড়ে? না, আসলে আমাদের কেউ আমরা কেয়ার করি না। এটা হচ্ছে গিয়ে আমাদের উপর থেকেই কেয়ার করে না, এবং কেউ কেয়ার করলে এটাকে আমরা পছন্দ করি না। এই আনকেয়ারিং অ্যাটিটিউডকে আমরা লালন পালন করি। আচ্ছা, এটা হলো আমার কথা। এখন এর মধ্যে আপনি প্রবাসীকে আনছেন, উনিকে আপনি ক্লাসেই নিচে ফেলে দিচ্ছেন, উনাকে এখন আপনি, আমি যেটা দেখেছি যে সবচেয়ে বেশি এমবেসিতে সবচেয়ে বেশি কষ্ট দিত যখন একটা সময় আমরা যখন জয়েন করেছি 91-এ, তখন কিন্তু অফিসাররা কিন্তু সাধারণত প্রবাসীদের প্রতি সিম্প্যাথেটিক থাকতেন। অফিসারদের তো থাকতে হবে, সিম্প্যাথেটিক থাকতেন। আমি তো বলতাম যে কোনো কিছুর প্রবলেম হলে তখন আমার কাছে নিয়ে আসতে, প্রবলেম না হলে আনার দরকার নেই, প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করতাম। বাট আমাদের যে ক্ল্যারিক্যাল স্টাফ থাকতো তারা যে পাওয়ার দেখানোর চেষ্টা করত, তারা যেভাবে $5 $10 তাদের থেকে আলাদা সার্ভিস চার্জ নেওয়ার চেষ্টা করতো। যখন ওয়াশিংটন ডিসিতে ছিলাম, ডিসিতে তারা পারতো না, কিন্তু নিউ ইয়র্কে তারা করতো, তখন আমি শুনেছি। আচ্ছা, এই যে সাইড থেকে একটা টাকা নেওয়া, এই যে $5 ওখানে তো ধরেন এরকম, ইট মেক্স আ লট অফ মানি, মানে এটা তো একটা অনেক অ্যামাউন্ট হয়ে যায়। সো এবং ওইটা করে কি যে আপনার ধরেন কাজটা একজন আসে 2 ঘন্টা দূর থেকে ড্রাইভ করে, সে যাতে একদিনে কাজটা করতে না পারে, আচ্ছা, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে। এটা কানাডাতে হয়, এটা আমেরিকাতে হয়, এটা এইসব দেশে হয়। যে এই জিনিসগুলো কিন্তু এখন আরও আমি যেটা শুনেছি, আমি তো 2015 পর থেকে ফরেন মিনিস্ট্রির বাইরে, তো ফরেন মিনিস্ট্রির যখন এটা কন্ট্রোলে ছিল তখন তো আপনি তবুও ক্লার্ককে যদি বলেন, ক্লার্ক যেহেতু ফরেন মিনিস্ট্রি, তো ওকে বললে কিন্তু ওর কথা শুনতে হইতো। কিন্তু নিউ ইয়র্কে টিয়র্কে অন্যরকম একটু পলিটিসাইজ ছিল, হ্যাঁ, ওয়াশিংটন ডিসি একটু অন্যরকম ক্রাউড ছিল। কিন্তু আপনার এই 2015 পর থেকে এটা কিন্তু লেবার মিনিস্ট্রি আন্ডারে চলে গেছে, তার মানে এটা অ্যাম্বাসেডারও আসলে কন্ট্রোলে নাই। এবং আমি যা বুঝি, যে আমি যেটা দেখেছি, আমি কিন্তু করাচিতে ডেপুটি হাই কমিশনার ছিলাম, করাচিতে কিন্তু 10 লক্ষ বাঙালি আছে, তাদের একটু উর্দু ওয়াইজড বাঙালি, কিন্তু বাড়ি নোয়াখালী অ্যান্ড বাড়ি ফরিদপুর, এইসব, হ্যাঁ, প্রচুর। যেখানেই আমাদের মানুষরা খেটে খাওয়া, যেখানেই একটু কম শিক্ষিত, উনাদেরকে এক্সপ্লয়েড আমাদের এমবেসিগুলা করবেই। আমি যে করাচিতে যে কনসুল অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে ঢাকায় পাঠানো ছিল আমার প্রথম কাজ। হ্যাঁ, ওইটা করার আগে কিছুই হচ্ছিল না। এবং ওখানে যে ট্রাভেল এজেন্ট, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে বাঙালি সে তো এমবেসিতে আসতে চায় না, সে কি করছে, তাকে বলে দিছে মুন ট্রাভেলস বলে একটা ট্রাভেল কোম্পানি ছিল সে সময়, হ্যাঁ, তো ট্রাভেল কোম্পানি বলছে টিকিট, তো ট্রাভেল কোম্পানি বলছে হ্যাঁ টিকিট, আর তোমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট তো তোমার লাগবে, ট্রাভেল ডকুমেন্টের জন্য 5,000 টাকা দিবা। ট্রাভেল ডকুমেন্ট এমবেসি সরকার পায় 1,000 টাকা, তারা 4,000 টাকা নিয়ে নিচ্ছে। সে এই জিনিসগুলো কন্টিনিউসলি করতে থাকে, এবং এটাকে আপনি আরও 2 গুণ 3 গুণ 4 গুণ করতে পারেন হচ্ছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াতে অ্যাম্বাসেডারেরও কিছু করার থাকে না, কারণ হচ্ছে যে এখানে ম্যান পাওয়ার যে ব্যবসায়ীরা আছে তাদের বিশাল রোল থাকে। আমি একটু এই জায়গা থেকে একটু ওয়ালিউল্লাহ জিসান আপনার কাছে জানতে চাই যে দেশ বিদেশে বিভিন্ন ধরনের ভুয়া চক্র রয়েছে, বিভিন্ন কোম্পানি, তারা এই যে ফ্রড করে
তাদের কোম্পানির মাধ্যমে লোক নিচ্ছে, লোক নিয়ে আবার আমরা জানি এগুলো তো আমাদের সামনে আসছে, ভূমধ্যসাগর ডুবে মারা যাচ্ছে, এই যে নানান পথে কানাডা হয়ে আমেরিকা বা সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রেও নানান ধরনের প্রতারণার শিকার হচ্ছে। এই সব কারণে মানে কি হচ্ছে আমরা মোটামুটি জানি, কিন্তু ওই দেশে আমাদের বাংলাদেশিদের প্রতি মনোভাবটা কি, মানে ওই দেশের মানুষ এবং সরকার বাংলাদেশিদের যে ধরনের প্রতারণা করছে তাদের নিজ দেশের সঙ্গে, এটা এগুলো তারা সব জানে, সেই জায়গা থেকে তারা কি ধরনের ট্রিট করে আমাদের সাথে? অনেক খারাপভাবেই ট্রিট করে তারা। যদি আপনি একজন ফিলিপিনির সাথে একজন বাংলাদেশিদের কম্পেয়ার করেন, একজন ইন্দোনেশিয়ার সাথে যদি একজন বাংলাদেশে কম্পেয়ার করেন, কিছুই নাই। আমরা সর্বনিম্নে অবস্থান করছি। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, ফিলিপিনের নিয়মই হচ্ছে লেবার মিনিস্ট্রি, লোকাল লেবার মিনিস্ট্রি থেকে যে ওখানে যাবে তাকে ট্রেন আপ করে পাঠানো হয় ওখানে এমপ্লয়মেন্টে, এবং একজন ফিলিপিনের স্যালারি বাংলাদেশ থেকে 4 গুণ, একদম লেবার, একদম লো লেভেল। যদি আপনি একজন ড্রাইভার হন, একজন ফিলিপিনি ড্রাইভারের বেতন হবে 3000, আর একজন বাংলাদেশি নিয়ে যান তার বেতন হবে 1000। আচ্ছা, কিন্তু কাজে সে তার চেয়ে দক্ষ। এখন কথা হচ্ছে কি, ওরা হচ্ছে বাই গভর্নমেন্ট, ওরা যাচ্ছে বাই গভর্নমেন্ট থ্রো। তারা ফরেন মিনিস্ট্রি, সৌদি গভর্নমেন্টে যে ভিসা যে কোম্পানি অ্যাপ্লাই করবে তারা এটা লেবার মিনিস্ট্রিতে পাঠাবে। লেবার মিনিস্ট্রি তার ক্রাইটেরিয়া দেখবে যে একজন ড্রাইভারের বেতন কত হবে, তার ফ্যাসিলিটি কি হবে। সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে লোকাল আইনে কিছু করার আগে এমবাসিকে নোটিফাই করবে। দেখেন ওরা কত একটা নাগরিকের জন্য তাদের কতটুকু গভর্নমেন্টের এজেন্সিস কাজ করছে। আমাদেরও কিন্তু ফরেন পলিসিতে সেটাই আছে, কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা যখন একটা লেবার যখন সৌদি কাজ করতে যাবে, তাকে অবশ্যই লেবার মিনিস্ট্রির একটা আপনার অথরিটি লেটার দেওয়া উচিত, এবং সৌদি গভর্নমেন্টকে সেটা এমবাসির মাধ্যমে প্রোভাইড করে যে তুমি ভিসা দিয়ে দিচ্ছ, আমার ওখানে গিয়ে কাজ করতে হবে, কাজ করার পর সে বেতন পাবে। না পেলে কি হবে? পাচ্ছে না তো, অনেকে তো বেতন পাচ্ছে না। এখন এখানে কিন্তু সমস্যা আমাদেরও আছে। এখানে যারা দালাল বা আপনার ভিসার ব্যবসা করে, এখানে তারা কিন্তু মেইন গিলটিটা তাদের কাছে। তারা কিন্তু সবকিছু প্রকাশ করে না যে হ্যাঁ আপনাকে আমি নিচ্ছি, বলতেছে হ্যাঁ আপনাকে লেবার, আপনাকে এই কাজ, আপনার বেতন এত হবে, কিন্তু যাবার পর ইকামাটাই করতেছে না। এবং এটা একজন না, কারণ এখন ইকামা করতে বছরে 9,000 রিয়াল লাগে। 9,000 রিয়াল একটা ইকামা রিনিউ ফিস। তারপরে আছে আপনার মেডিকেল, তাহলে অলমোস্ট ইজ 12,000 থেকে 13,000 রিয়াল, $3,000 when you convert to USA। তাহলে $3,000 তার ইয়ারলি গভর্নমেন্টকে ফিস দিতে হবে। এখন ওরা যারা ভিসা নিয়ে যায় তারা বলতেছে তো ভালো যে চাকরি দেবে, এখন যাওয়ার পরে যে ভিসাটা আপনার ইকামাটা করবে ওই যে $3,000, ওটা তো তাদের কাছে তো নাই, তারা তো রিনিউ করছে না। যাওয়ার পর তো তার কাজও নাই। নাম্বার 1 হচ্ছে তার কাজও নাই, সেকেন্ড হচ্ছে সে কিন্তু ইলিগাল হয়ে গেল। তাহলে মেইন কাজটা হচ্ছে কি, যারা ভিসা করাচ্ছে, যারা ভিসা দিচ্ছে, আর বাংলাদেশ সরকার এখানে মেইন এখন কাজ করতে হবে। যেহেতু আমরা একটি জুলাই বিপ্লবের মধ্যে নতুন একটি সরকারে আসছে, নতুন একটি বাংলাদেশ দেখতে পাচ্ছি, সরকারকে লেবার মিনিস্ট্রিকে যথেষ্ট অ্যাক্টিভ করতে হবে যে আমার এই ওয়ার্কার ওখানে যাবে, তার সকল নিরাপত্তা, তার সকল কিছু আমাকে দেখতে হবে রাষ্ট্রীয়ভাবে। ওখানে একজন লাশ যদি ওদের ফিলিপিনি বলেন, ইন্দোনেশিয়ান বলেন, যদি মারা যায়, ওটা আপনি বলবেন, আমাকে বলছেন যে লাশের ব্যাপারটা আমাদের কি করা উচিত, তো ওটা কি বলবো এখন? লাশের ব্যাপারটা যখন ধরেন এই ফিলিপিনি বা ইন্দোনেশিয়ান যারা মারা যায়, তারা কিন্তু সাথে সাথে ইয়েকে নোটিফিকেশন করে, কোম্পানিকে না, ডাইরেক্ট এমবাসিকে ওরা করতে হবে। এটা তাদের ডিড, গভর্নমেন্টের সাথে ডিড করেছে যে আমার কোনো নাগরিক মারা গেলে তোমার কাজের ক্ষেত্রে সে আমাকে তোমার মেইল দিবা, আমার সাথে করেসপন্ডেন্স, আমার এমবাসি আছে। এমবাসি এটাকে একদম পোস্টমর্টেম হওয়া পর্যন্ত সেটাকে ওখানে মাটি দিবে নাকি কোথায় দিবে নাকি দেশে পাঠাবে, এটা ওই রুটটাই করে। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে সংশ্লিষ্ট রাষ্ট্র নাকি সৌদি গভর্নমেন্ট? না, সৌদি গভর্নমেন্ট আপনাকে মেসেজ দিয়ে দেবে, ওই কোম্পানি যে কোম্পানিতে সে কাজ করে, সে আপনার এমবাসিকে একটা অথরাইজেশন লেটার দিয়ে দেবে যে তোমার এই পাবলিক মারা গেছে, বা ওই কোম্পানি তার আত্মীয় স্বজন থাকলে তো ওকে। কিন্তু এমবাসি এখন করে কি, এমবাসি আসলে এখানে তো ফান্ড আছে সারা পৃথিবীর মধ্যে। যদি আপনি দেখেন যে জেদ্দা কনসুলেট হচ্ছে সবচেয়ে আয়ের দিক থেকে নাম্বার 1, এটা ভাইকে আমি বলেছি আসার আগে, এবং উনিও এটার ব্যাপারে একমত। সবচেয়ে আয়ের দিকে কেন? কারণ এটা হজ মিশন, ভিজিটর সবচেয়ে বেশি আমাদের ওখানে জেদ্দাতে। তো এত ইনকামের একটি ইনস্টিটিউশন, রাষ্ট্রীয়ভাবে একটি মানুষ মারা যাবে, তাকে পাঠানোর জন্য বিড়ম্বনা কেন? এটা রাষ্ট্র করবে। তাই আমাকে ওখানে তার মৃত ব্যক্তির মানুষ ওখানে গিয়ে ধরতেছে, আসতেছে, যাচ্ছে, তো এটা তো রাষ্ট্রীয়ভাবে করলে তো আই থিঙ্ক 1 to 3 days ইজ ফিনিশ। এবং এটা একটা কোম্পানির সাথে, ওখানে কোম্পানির সাথেও কিন্তু রাষ্ট্র কন্ট্রাক্টটা করতে পারে।
মানে যে ফার্স্ট সেক্রেটারিকে যে দৌড়ায় যেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি একটা ওই যে মর্চুয়ারি থাকে আমেরিকাতে বা এরকম থাকে যারা করেন, যারা ওই যে সৎকারটা মানে তৈরি করে দিয়ে কফিনে ভরে আপনি বিমানে করে পাঠিয়ে দেওয়া বেসিক্যালি। হ্যাঁ, সো এই কাজটা কিন্তু একটা খালি এমবাসিকে যেটা করতে হয়, একটা চিঠি লিখতে হয়, ওই চিঠিটা হচ্ছে এমবাসির কাজ, এমবাসিটা তো দিবেই। আর ভাই যেটা বলছেন সেটা কিন্তু আপনি যদি ওই বাজেটটা রাখেন, যেটা খুবই আমি মনে করি অত্যন্ত যৌক্তিক, কারণ আমাদের এখানে কিন্তু ওনারা যখনই আমাদের প্রবাসীরা যখনই কোনো সার্ভিস নেন, ওনারা কিন্তু একটা অ্যামাউন্ট দেন, এটাকে কিন্তু প্রবাসী ওয়েলফেয়ার ফান্ড বলা হয় যতদূর আমি জানি। এটার মধ্যে কিন্তু শয়ে শয়ে কোটি কোটি টাকা থাকার কথা, কিন্তু এখান থেকে উনারা প্রবাসীদের জন্য কোথায় কি টাকা খরচ করেন সেই ব্যাপারে কিন্তু আমি বিশদ কিছু জানি না, দায়িত্বটাও তো পালন করে না। খালি একটা জিনিসই আমরা করতাম, আমাদেরকে ওই যে চিঠিটা দেওয়া, আমরা সাথে সাথে চিঠিটা এমন হয়েছে শনিবারে অফিস খুলে দিয়েছি, আমেরিকাতে করেছি, এটা করেছি, কিন্তু এর বেশি কিছুই করা হয় না। তাহলে এগুলো রেখে লাভ কি? আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আপনারা যেভাবে দেখেন ভাই, আমি সরকারের ভিতরে এইরকম দেখি নাই। সরকারের ভিতরে যখন মন্ত্রীরা, আমি তো 91 থেকে আমি তো 2 পার্টি দেখছি, মন্ত্রীরা যখন জনসেবকের, আমরা জনসেবক না, আমরা তো আমলা না, আমরা তো জনসেবক হওয়ার কথা, আমাদের তো পাবলিক সার্ভেন্ট, জনসেবককে ওনারা বলতে চাচ্ছে যে আমরা এখানে জনগণকে শাসন করতে আসছি, তোমরা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই কেয়ারিং অ্যাটিটিউডটা নাই। আমি আপনাকে যতই এখন বলি যে আমি আপনাকে ধরবো, আপনাকে মারবো, আপনি যদি এগুলো না করেন আমি আপনাকে সিসিটিভি ক্যামেরা বসাবো, আপনি কি কখনো নজরদারি করে এটা করতে পারবেন? এটা তো মানুষের কেয়ারিং হইতে হবে, এই কেয়ারিংটাই তো নাই, কেয়ারিংটাই নেই। আমরা আলোচনায় ফিরবো। ওয়ালিউল্লাহ জিসান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আরও অনেক বিষয় প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি হচ্ছে যে ভোটাধিকার ইস্যুটি, এটা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের, সেই বিষয়ে বাংলাদেশে নির্বাচন সমস্যা সংক্রান্ত কমিশন প্রস্তাবও করেছে, কিন্তু কেন এটি হয় না বা হওয়ার ক্ষেত্রে জটিলতা কি বা আপনারা কি চাচ্ছেন সেই বিষয়টার কাছে জানতে চাইবো। একটা ছোট্ট বিরতির পর দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করা প্রবাসী যারা যোদ্ধা রয়েছেন, তারা যেসব বিষয়ে বঞ্চিত রয়েছেন, তাদের কি দাবি বা কীভাবে এগুলো সমাধান করা যায় সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী, রয়েছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ গাজী জিসান, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য এবং সৌদি আরবের সমন্বয়ক। ওয়ালিউল্লাহ জিসান, যে বিষয়টা বলছিলাম যে প্রবাসী অধিকারের বিষয়ে, মানে কেন একটি ঝুলে থাকে, আপনারা তো নিশ্চয়ই যোগাযোগ করেছেন বা দাবিও জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে যে আপনারা একটা ভোট দিতে পারেন। ভোট তো বাংলাদেশের মানুষও দিতে পারেনি গত 3টে নির্বাচনে। এইবার আপনারা কি মনে করেন যে এটি বাস্তবায়ন হবে বা জটিলতা কোথায়? ধন্যবাদ। বিরতির পর আবার হ্যাঁ, ভোটের ব্যাপারে অলরেডি আমাদের কথা হয়েছে, দলীয়ভাবেও হয়েছে, প্রবাসীদের থেকেও আমরা এটা আগেও আমাদের আওয়াজ ছিল এবং আমাদের ভয়েস রাইজ করেছি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিভিন্ন পলিটিক্যাল, ইভেন আওয়ামী লীগের সাথেও আমরা বারবার এই ব্যাপারে ইমেল দিয়েছি যে আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। কারণ প্রবাসী তো কম না, প্রায় আপনার 1.5 কোটি, 13 মিলিয়ন পিপলস। তো এটা একটা বিশাল জনগোষ্ঠী এবং ওই যেই জনগোষ্ঠী বাংলাদেশকে আজকে এক অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছে, যেটা আপনি প্রথমে বলেছেন যে রেমিটেন্সের ব্যাপারে, রেমিটেন্স শাটডাউন করার পর কী অবস্থা হয়েছে সেটা তো বাংলাদেশের মানুষ দেখেছে, পৃথিবী দেখেছে। তো সুতরাং আমাদের তো একটি অধিকার আছে ভোটটা দেওয়া, যদিও গত 3টি টার্ম তো আমরা দিতে পারি না, যেটা আপনি উল্লেখ করেছেন, আমরা তো ভোটে দিতে পারি, আপনারাই দিতে পারেন না, আমরা প্রবাসী থেকে আসবো। তো সেক্ষেত্রে এই ভোটের অধিকার নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, আমাদের দলীয়ভাবে কথা হচ্ছে, যিনি এখন আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে এই ব্যাপারে নিয়ে কথা হচ্ছে। তো উনি সৌদি আরবে গিয়েছেন কয়েকদিন আগে, তো ওনার সাথে ওখানেও প্রবাসীদের সাথে কথা হয়েছে,
বিএনপি এবং আনুষঙ্গিক যারা এখন রাষ্ট্রীয়ভাবে আপনার যারা আপনার এই ক্ষমতা সরকারের স্টেক হোল্ডার হিসেবে সবাই আওয়াজ তুলছে এবং এটা সারা পৃথিবীব্যাপী আওয়াজ উঠেছে। আমার মনে হয় উনি আমাদের একটি আশ্বস্ত করেছেন, ইতিমধ্যে তিনি একটি যুগান্তকারী একটি কর্মসূচি নিয়েছেন, এটা না বললেই নয়। সেটা হচ্ছে ই পাসপোর্টের ব্যাপারে। আমাদের এমআরই পাসপোর্ট উঠে যাবে এবং ই পাসপোর্ট আমাদেরকে উনি ডিসেম্বরের 31 ডিসেম্বর পর্যন্ত একটা ডেডলাইন দিয়েছেন যে যত বই লাগে, যত গভর্নমেন্টের সাপোর্ট লাগে আমরা এটা করে যাব। আপনারা প্রবাসী, বিশেষ করে সৌদি আরবের উপর ওনার একটা ইয়ে আছে, খুব ভালোবাসা আছে ওনার, যে ওখানে যেহেতু বেশি প্রবাসী থাকে, তো বলছে যে আপনারা ই পাসপোর্টটা করতে হবে। কি কি আমাদের সাপোর্টিং লাগবে পাসপোর্ট করার জন্য? একটা কথা বলে রাখি, বাংলাদেশের যে পাসপোর্ট বা এমবেসিগুলো যে এজেন্সিগুলোকে নিয়োগ দিয়েছে, ওখানে একটা এজেন্সিকে নিয়োগ দিয়েছে, না বললে নয়। সেই এজেন্সিটা গত গোলাম মসিহ থেকে শুরু করে আমার মনে হয় 2013 বা 14 থেকে 15 থেকে আজ পর্যন্ত তারা কিন্তু সবার আমাদের প্রবাসীদের মন কেড়ে নিতে পারে নাই। কারণ হচ্ছে সেখানেও ফেসিবাদীদের দুর্নীতি ছিল, সেখানেও ফেসিবাদীদের আপনার এই ভয়েস ছিল, আপনাকে চাপিয়ে রাখার ভয়েস ছিল। যারা বিএনপি করে বা জামাত করে, যারা অপোজিশন লিডার ছিল, তাদের পাসপোর্টের ব্যাপারে গড়িমসি করা, তারপর দেরি করা, ডেলিভারি দিতে দেরি করা, এটা এখনও চলতেছে। যেটা হচ্ছে আপনার আর্জেন্ট একটা পাসপোর্টের একটা, ওনারা যেহেতু মিশনে ছিল, আমার আর্জেন্টের ব্যাপারে আমার একটা ফিসও নেয়, যে আপনি যদি আর্জেন্টে, যেটা বাংলাদেশেও আছে, তো দূতাবাসগুলো যখন ফিস নেয় যে এটা আর্জেন্ট বেসিসে, তখন কিন্তু আর্জেন্ট আর হয় না, এটা যেতে যেতেও নর্মাল হয়ে যায়। এখন বাস্তবতা ফিসটা আর্জেন্ট দিচ্ছে, ফিসটা আর্জেন্ট নিচ্ছে। তো এখন আমি এই জন্যই বললাম যে আমাদের এখানে লেবার মিনিস্ট্রি থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টা ইউনিট কাজ করতে হবে। আপনি শুধু নতুন বাংলাদেশে আমরা এই করব সেই করব বলে লাভ না, আপনাকে দৃশ্যমান দেখাতে হবে। এখন এই জন্য আমার কতগুলো অলরেডি রিয়াদ এমবেসিকেও বলা হয়েছে, এখানে আসার পর এখানেও বলা হচ্ছে সরকারি লেভেলে যারা আছেন তাদেরকে, যে প্রবাসীদেরকে একটু মর্যাদা দিন, প্রবাসীদের অধিকারটুকু একটু আপনারা গ্রহণ করুন, প্রবাসীরা কি চায় সেটা শুনেন এবং সেটার বাস্তবায়নের জন্য কি করা লাগে সেটি করুন। কারণ আমরা প্রবাসীরা আজকে দীর্ঘ 3 যুগ, যদি আপনি 50 বছরের বাংলাদেশের ইতিহাস ধরেন, সেখানে কিন্তু প্রবাসীরা কিন্তু নিগৃহীত এবং উপেক্ষিত। উনি একজন সাবেক আপনার কূটনৈতিক হিসেবে ওনার কাছেও আমার প্রশ্ন থাকবে যে আমরা এইগুলি আমরা কার কাছে চাইবো এবং উত্তরণ কার কাছ থেকে পাবো। ওনার কাছে আমি প্রশ্নটা করি, তার কাছেও প্রশ্ন আছে কিনা আমি নিজেই কনফিউজ। উত্তর আছে? আচ্ছা, জি সুবুদ্ধ। আমি আরেকটু বলতে চাই যে দেখেন, এই সরকার যে আসছে 6 মাস তো প্রায় হতে চললো। আমরা জানি বহুদিন ধরে আমরা বলছি, আমরা অনেক দিন ধরে বলছি এটা, যে বাংলাদেশে এই বিদেশের লোক পাঠানোর ব্যাপারে আমাদের যারা যান প্রবাসী ওয়ার্কার্স, তারা নেপাল বা শ্রীলঙ্কা বা অন্য দেশের তুলনায় ডাবল ট্রিপল দেন টাকা পে করেন। আমাদের কিন্তু ইন্ডিয়ার তুলনায়, পাকিস্তানের তুলনায় আমাদের এখানে, ওরা যেখানে 2 লাখ 3 লাখ দেয়, সেখানে এখানে ছিল 5 লাখ 6 লাখ 7 লাখ। তো উনি বলছেন, ভাই বলছেন যে এমনিতে দেখালেন যে ফিলিপিন্স এমবেসি বা ফিলিপিন্স কান্ট্রি কিভাবে করে এবং কত সুন্দর করে করে। আমাদের এখানে আমরা পুরো জিনিসটাকে কিন্তু প্রাইভেট সেক্টরে দিয়ে দিয়েছি। এই 6 মাসে আপনি জানেন যে এই হাসিনা সরকারের সময় যেটা ছিল, যে সেখানে কয়েকজনের হাতে এটা মনোপলিস্টিক কন্ট্রোল দেওয়া ছিল। সবাই কিন্তু এই মালয়েশিয়াতে ব্যবসাটা করতে পারতো না। তো এমপি মিনিস্টার সবাই করেছে একযোগে, সিন্ডিকেট করে। হ্যাঁ, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর নাম শুনেছিলাম আমি জানি না, আরো রাইট, তারা সিন্ডিকেট করে করেছিল। তো তাহলে কি এখন কি সিন্ডিকেট ভাঙা যেত না? এখন কি আমাদের এইটাকে 50% করা যায় না? মানে 5 লাখের পরিবর্তে এটা 2.5 লাখ কি করা যায় না? এইখানে তো এই চাপটা দেওয়া বলা, আমি মনে করি এটা ছিল বড় কাজ। এই সরকার যেটা আগে আপনি সংস্কার করেন, যাই করেন, আগে কিন্তু আপনাকে পলিটিক্যাল ক্যাপিটাল আর্ন করতে হয়। পলিটিক্যাল ক্যাপিটাল আর্ন করতে হইলে আপনাকে আমাদের যে প্রবাসী ভাই বোনরা আছে, তাদের যদি আমি কস্টটাকে হাফ করতে পারতাম। আরেকটা কথা বলতে চাই, ঢাকার থেকে এয়ার টিকেটের দাম কত, বাইরে থেকে আসলে এত দাম কম, আর এখান থেকে গেলে দাম বেশি। আমি দেখেছি যে আমাদের মন্তব্য, যে আপনার ইউটিউবের আপনারা যখন এগুলো করেন, নিচে বলছে যে 1,80,000 টাকা এখন টিকিটের দাম, মানে ওইখান থেকে আসতে যে টাকা তার 1.5 থেকে 2 গুণ। তো এইটাতে আমরা কি 6 মাসে কিছুই করতে পারলাম না? হোয়াই ইজ দিস?
ওয়াই ইজ দিস? আমার আসলে সরকারের উচিত যে আমার 70-80% মানুষের পকেটে আমি কিভাবে মাসে 1,000 টাকা বেশি ভরতে পারি, আমি এইভাবে চিন্তা করব। কিন্তু ওনারা সেই চিন্তা করছেন না। আমি এইগুলো প্রবাসী যেহেতু বললেন, প্রবাসীদের আরেকটা জিনিস আমার বলার খুবই, আমি মনে করি এটা বলার দরকার। এটা আমি প্রবাসীদের সাথে সামাজিক মাধ্যমে কিছু করেছিলাম। প্রবাসীদের হচ্ছে গিয়ে যে এয়ারপোর্টে তো আমার মনে হয় এটা কমেছে, আপনার হ্যারাসমেন্ট যেটা ছিল, হয়রানি যেটা ছিল। এটা আপনাকে ইন্টারাপ্ট করি, আমি আমার কতগুলো প্রবাসী আসছে 5ই অগাস্টের পরে, এবং এই এয়ারপোর্টে আসার পর তারা যে সার্ভিসটা পেয়েছে, বিগত যারা 30 বছর 35 বছর কাজ করছেন, এর শুধু নট অনলি ফর আওয়ামী লীগ গভর্নমেন্ট, তারা বলতেছে যে একটা জিনিস পেয়েছি ভাই, ইমিগ্রেশন অফিসার একটু শ্রদ্ধা ভরে কথা বলে, সম্মান করে, এবং সেটা আমি নিজেও ফিল করেছি যে এয়ারপোর্টটা এবং ব্যাগেজটা মানে অনেক উন্নত হয়েছে। এই ব্যাপারে তাদেরকে অ্যাপ্রিসিয়েট দাও আমি মনে করি, আমার এটা দায়িত্ব, এতটুকু হয়েছে। এখন এর বাইরে এখন আরো অনেকগুলো কাজ আছে, যেহেতু তারা একটা ফেসিস্ট গভর্নমেন্টকে হটিয়ে আজকের এই নতুন বাংলাদেশে তারা কাজ করছেন, এটি সহজ নয়, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু তাদেরকে স্টেপ নিতে হবে, উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, উদ্যোগ নিতে হবে। আমি এখানে যেহেতু চান্স পেয়েছি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন প্রবাসীদের সাথে সামাজিক মাধ্যমে কথা বলছিলাম, তখন তারা আমাকে বলছিলেন এই এয়ারপোর্টের কথা, দূতাবাসের কথা, কিন্তু আরেকটা বিষয় তাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো উনারা প্রায় সবসময় উনাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। রাইট। আচ্ছা, তো গ্রামে জানেন যে এনারা হচ্ছে প্রবাসী, সেই প্রবাসী ফ্যামিলির উপরে বোধহয় নানান ধরনের ষড়যন্ত্র হয় বা নানান ধরনের কিছু হতে পারে। সুতরাং আমাদের থানাগুলোতে আমি মনে করি, আমাদের তো এমনিতেই এখন আমরা পুলিশকে দাঁড় করাতে পারি নাই, বাট যেই দিন আমরা পারবো সেই দিন কিন্তু আমি মনে করি যে প্রবাসীদের জন্য ডেডিকেটেড থাকা উচিত, কোনো অফিসার থাকা উচিত, এসআই থাকা উচিত, যারা এগুলো নিয়ে হ্যান্ডেল করবে। ডেডিকেটেড সেল থাকা উচিত। আর কি কি ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ছেন আমরা জানি কম বেশি, তারপরে যদি আপনার কাছ থেকে শুনতে পারি যে প্রতিনিয়ত যে সংকটগুলোর মধ্যে আপনাদেরকে ফেস করতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে প্রবাসীরা আসলে ওই যে যেটা বললেন যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু একটা যত প্রবাসী আছে তাদের সাথে যদি আপনি কথা বলেন, তারা সবাই উৎকণ্ঠিত, যারা টপ টু বটম, যারা হাই প্রোফাইল জব করেন তারাও, যারা লয়াল লেভেল জব করেন তারাও উৎকণ্ঠা। উনি বলেছেন যে একটা প্রশাসন যদি থাকে প্রবাসীদের জন্য, যেমন ট্যুরিস্ট পুলিশ আছে, তাই না, বাংলাদেশে ট্যুরিস্ট পুলিশ আছে, আই ডোন্ট নো এটা কি অ্যাক্টিভ নাকি নন অ্যাক্টিভ, কিন্তু প্রবাসীদের জন্য এই যে প্রবাসী, আপনি কম প্রবাসী না তো, ইট ইজ হিউজ প্রবাসী বাংলাদেশিদের জন্য। একজন প্রবাসী যখন দেশে চলে আসে, অনেকে আসতেছে, আসার পর সে করবে কি? আমি আপনাকে বারবার ফিলিপিন, ইন্দোনেশিয়া ওই গভর্নমেন্টগুলো রেফারেন্স কেন দিই, কারণ আমার সাথে এবং আরব গভর্নমেন্ট, আরবদের সাথে, আরব দেশ যেগুলো আছে, যেমন ইজিপ্ট আছে, তারপরে আমি তো আমার কর্মক্ষেত্রের কারণে আমি সারা পৃথিবীর আপনার 67 কান্ট্রি আমার ভিজিট হয়েছে, সেটা এশিয়া, আফ্রিকা এবং আপনার আমেরিকা, ইউএসএ, ওই ভিত্তিক অস্ট্রেলিয়া, সব দিক থেকে, যেটা প্রত্যেকটা দেশে প্রবাসীদের জন্য একটা উইং থাকে, যে আমি এখন আমার 10 বছরের চাকরি শেষ, তো ও তো ব্যাক করতে হবে, মধ্যপ্রাচ্যে তো আর থাকার সুযোগ নাই, ঠিক আছে, এখন আসি ওরা করবে কি? এখন এটা প্রবাসী একটা ব্যাংক ছিল আমার মনে হয়, এটা একটা ব্যাংক করেছিল, আই ডোন্ট নো এটা কি অ্যাক্টিভ এখন আছে নাকি বন্ধ হয়ে গেছে, এটা কি খেয়ে ফেলছে? আছে। আচ্ছা, তো এখন প্রবাসীরা এত কিছু করলো, আসার পরে তো প্রবাসীদের সেই তার 2 মুঠো যে খাবে, এই যে নিরাপত্তাহীনতা, খাবেটা কি, তার খাদ্যের নিরাপত্তাটা কি, এটা তো সরকার করতে পারে, কারণ তার থেকেই তো দেশ আজকে উন্নত হয়েছে। প্রবাসীদের সেটার মাধ্যমে তো ঋণ প্রক্রিয়াও সহজ করতে পারে, এবং বেশি না তো, আপনি 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা দেন, একজন প্রবাসী আসলে তাকে ঋণ দেন, আপনি তো বসে আসছেন, আমরা বলছেন এগুলো তো আওয়ামী লীগ সরকারও বলেছে, প্রবাসী আসলেই 3 লাখ টাকা, প্রবাসী আসলেই 5 লাখ টাকা, কিন্তু প্রসেসটা যখন যায় তখন তারা তো বলে যে ভাই আমরা না নেওয়াই ভালো। আপনি ইজি করতে হবে প্রবাসীদের জন্য, আপনাকে দেশকে আপনি অনেক কিছু করতে হবে, কারণ এরাই আপনাকে এখনো যে টিকে আছে এই বাংলাদেশ, এটা কিন্তু প্রবাসীদের জন্য টিকে আছে। যারা আটক হন, মানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অথবা জালিয়াতিপূর্ণ ভিসা নিয়ে যারা যেতে বাধ্য হচ্ছে, তাদের অনেকে যেগুলো জানে না, এই কোম্পানিগুলোর মধ্যে যাচ্ছে, এরা কি কতটা আইনি সহায়তা পায় বাংলাদেশের হাই কমিশন বা দূতাবাস থেকে? হ্যাঁ, এখানে আপনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসছেন। আমি সৌদি আরবের কথাই বলি। সৌদি আরবের রিসেন্টলি গত 2 বছরে আমাদের অ্যাজ এ বাংলাদেশি হিসাবে লজ্জায় মাথা নিচু করে থাকতে হয়। 2টি কারণ। একটি কারণ হচ্ছে সেখানে আপনার ড্রাগ হিউজ পরিমাণে চলে গেছে এখান থেকে, আচ্ছা, এডিক্টেড। আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে কে বা কারা এগুলো ছড়িয়ে দিয়েছে আমি জানি না,
এটা খুবই মারাত্মক আকার ধারণ করে। মানে এই মাদকগুলো কোত্থেকে যাচ্ছে? এটা যাচ্ছে বাংলাদেশ থেকেই। বাংলাদেশ থেকেই? বাংলাদেশ থেকেই। এবং এটা নিয়ে আমাদের কয়েকজন প্রবাসী ছেলে কিন্তু অ্যারেস্ট। আচ্ছা, ঠিক আছে, তো ওগুলো আছে। দূতাবাস, আপনি যেটা বলছেন, দূতাবাস সবসময় কাজ করেছে, কিন্তু যতটুকু করার দরকার, কারণ হচ্ছে পলিটিক্যাল, তো আপনি তো এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আপনার এমপ্লয়মেন্টটাতেও তো হচ্ছে পলিটিক্যাল। আপনি অ্যাম্বাসিগুলো, উনি কি বললো, উনি বললো যে এটা তো আমি গিয়েই তো এটাকে সাসপেন্ড করতে বলেছি, কারণ এটা পলিটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা ছিল, পলিটিক্যাল আপনার পুশ ছিল যে তুমি ওখানে করবা, তো সে তো তার কাজটাই করবে, সে তো আমার কাজ করবে না। এখন এটা যতক্ষণ পর্যন্ত এই নতুন সরকার, স্বাধীন বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের পর যে সরকার, এই সরকারকে আমরা 2-3টা মিটিং করে এটাই বলেছি যে আপনি এইখান থেকে বাংলাদেশিদেরকে আপনাকে মুক্ত করতে হবে, কারণ এখানে যেটা ছড়িয়ে যাচ্ছে ড্রাগ হচ্ছে, কালো টাকার ছড়াছড়ি, এখন কালো টাকার ছড়াছড়ি মিডল ইস্টে। কারণ এদের যে টাকাটা ছিল গত 17 বছরের, এদের ম্যাক্সিমাম কিন্তু ইনভেস্ট হয়েছে কিন্তু দুবাই, এটা আপনারা জানেন, সবাই, আপনার মিডিয়াতেও আসছে, এবং সৌদি আরবও হচ্ছে রিসেন্টলি। তাহলে এরা যখন ওখানে কাজ করবে, তো সেটা তো সেই হবে, সেই কালো টাকার বাংলাদেশ। তো সেখানে আমাদের মতো যারা আছে খেটে খাওয়া মানুষ, তাদের জন্য তো রিস্ক হয়ে যাবে, কারণ তার টাকা দিয়ে সে সব কিছু করতে পারবে। এখন আমাদের কথা হচ্ছে সরকারকে, অ্যাম্বাসিগুলোকে নির্দেশ দিতে হবে যে এখানে যেই টাকা বা যে ড্রাগসদের যে একটা চালু হয়ে গেছে, দুর্নীতি একটা চালু হয়ে গেছে, সেগুলো কিভাবে তারা এটাকে ওভারকাম করবে, এবং আমরা কিন্তু প্রস্তুত আছি সর্বাত্মক সহযোগিতা করার জন্য। সাকিব আলী, খুবই সিগনিফিক্যান্ট এবং আমাদের জন্য তো অবশ্যই শেমফুল একটি বিষয় যে বাংলাদেশ থেকে মাদক যাচ্ছে। এটা তো নিশ্চয়ই যারা বিভিন্ন কোম্পানির মানুষজন পাঠাচ্ছে অথবা বিমান কর্তৃপক্ষ, তাদের তো জড়িত থাকা খুব স্বাভাবিক বিষয়। খুবই ওটা ছাড়া হবে না, বাড়িয়ে বলছি না, ওটা ছাড়া হবে না। আচ্ছা, ওটা ছাড়া সম্ভব না, ওটা ছাড়া সম্ভব না। ট্রান্সপোর্টেশনের সাথে আপনার যদি কলিউশন না থাকে, আপনি ট্রান্সপোর্টেশনতে অ্যারেঞ্জ না করে তো আপনি এটা করতে পারবেন না। আমাদের দেশে কতদিন ধরে গোল্ড স্মাগলিং হচ্ছে বলেন? এখন আপনি আমাকে বলবেন যে আপনার এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনস যেগুলো আছে, এজেন্সিস যেগুলো আছে, সেগুলো কম্প্রোমাইজড। আপনার এখানে একটা ক্রনিক ক্যাপিটালিস্ট কান্ট্রি, যেখানে কোনো হেলদি ইকোনমি নাই, যেখানে কোনো কর্মসংস্থান তৈরি হয় না। হ্যাঁ, তো সেইখানে অবশ্যই এই যে আমরা আজকে ওনার থেকে খবর শুনলাম, আমরা একটু খবর শুনছি, এটা তো হওয়ার খুব স্বাভাবিক, এটা হওয়া খুবই স্বাভাবিক। ডিপ্রেস কান্ট্রি যেটা হয়, সেই ডিপ্রেস কান্ট্রি থেকে যাচ্ছে, এটা হওয়াটা খুবই স্বাভাবিক বলে মনে করি আমি। আমাদের যদি গায়েগতরা আমরা যদি আর একটু শক্তিশালী হইতাম, তাহলে হয়তো আমরা ওখানে যে ডাকাতি করতাম, কারণ ইকোনমিক ইম্পারেটিভ, ইকোনমি ইনসেন্টিভ কিন্তু একই, বুঝতে পেরেছেন? সেটা তো আমি করতে পারি না, অস্বীকার করতে পারি না। এটা সব জায়গায় হয়। আমরা এটা বলতাম যে বাংলাদেশের অনেকেই যে পাকিস্তানিরা যে ওখানে 2 নম্বরই যেগুলো শিখতো, সেগুলো বাংলাদেশি থেকে তারপরে এটার মধ্যে ইন্ডাক্ট করতো। এটা আমি নানান জায়গায় দেখেছি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, আমি জাস্ট এটা কিন্তু কাউকে ছোট করার জন্য বলছি না। নিউ ইয়র্কে 80-র দশকে বা 90-এর দশকে ওই টেলিফোন কার্ড নিয়ে কি জানি একটা আপনার হইতো, সাম সর্ট অফ, তখন ওখান থেকে কথা বলার ব্যাপার আছে না, অনেক টাকা বিল উঠতো, অনেক টাকার বিল, কিন্তু এটা অন্যের উপরে চাপিয়ে দিত, কি জানি করতো, কি একটা ভিড় একটা শব্দ ছিল, হ্যাঁ, মানে কার্ড দিয়ে করা যেত, বুঝছেন? এখানে কিন্তু একটা স্ক্যাম ছিল আর কি। তো ওই স্ক্যামে পাকিস্তানিরা করতো, তারপরে বাংলাদেশিরা ওইটার মধ্যে ঢুকেছে। সুতরাং আমি এটা বলবো না যে বাংলাদেশিরা যে কখনো কোনো কিছু করে না, খুবই করে। আমার মনে আছে যে তখন আমেরিকাতে এক সময় দেখা গেল বাংলাদেশি প্রবাসীরা একজন আরেকজনের সাথে প্ল্যান করে ওই আপনার গাড়ি একজনের সাথে আরেকজন অ্যাক্সিডেন্ট করায় দেয়। আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলে আপনাকে ওই যে মোটর ইন্স্যুরেন্স পয়সা দিবে, তো সো একজন আরেকজনকে ধাম করে মেরে বাস $100,000 $200,000, তারপর ধরাও খেয়েছে। সেগুলো তো এখন কমেছে, এগুলো এখন কমেছে। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের মতো দেশে যেখানে আমাদের এখানে ক্রনিক ক্যাপিটালিজম চলে, সেখানে এগুলো হবে। আমাদের দেশে আমরা ভ্যালু ক্রিয়েট করা শিখি নাই। না, আরেকটি খুবই সেন্সিটিভ বিষয় ওয়ালিউল্লাহ জিসান, বাংলাদেশে পাসপোর্ট অফিসে দালাল বেষ্টিত, এটি সবাই জানি আমরা, এখনো যুগের পর যুগ চলছে, হয়তো কখনো কম কখনো একটু বেশি, কিন্তু বিদেশি দূতাবাসগুলো তো দালাল চক্র রয়েছে প্রচুর, এবং এটা বাংলাদেশ থেকে বেশি, বাংলাদেশ থেকে বেশি। এবং ওইটাও ওই আপনি যেটা বললেন, সেখানেও ওই আপনার ফেসিজমের যে গ্রুপটা ছিল, ওই গ্রুপটাই করেছে, নির্দ্বিধায় করেছে, এবং পাসপোর্ট বিক্রি হয়েছে রোহিঙ্গাদের কাছে 20 থেকে 30,000 50,000 রিয়াল।
একটা না, 2015 থেকে 2020 পর্যন্ত, করোনার আগ পর্যন্ত হিউজ পরিমাণ পাসপোর্ট সেল হয়েছে। তো তথ্য তো আছে, এগুলো দিচ্ছি। এগুলো আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে। গভর্নমেন্টকে চেয়েছে? গভর্নমেন্টকে আমরা দিয়েছি, যেহেতু এটা নিয়ে কথাবার্তা হয়েছে, আমরা কিছু তথ্য দিয়েছি। কিন্তু ধরেন এখন কি করবেন, হয়ে গেছে তো, এখন আপনি পাসপোর্ট তো দিয়ে দিচ্ছেন। এখন যদি এখন ই পাসপোর্টটা হলে আপনি, যেহেতু উনি একজন সাবেক দূতাবাসের কর্মকর্তা ছিলেন, উনি জানবেন এগুলো কিন্তু আবার আপনার ইয়ে করা যায়। ই পাসপোর্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সকল নিয়ন্ত্রণ আপনার কাছে আসবে। যখন আপনি একটা ইয়ে পাবেন, তথ্য পাবেন, সেটাকে আপনি হোল্ডও করার ক্ষমতা রাখে সম্ভবত, তাই না ভাইয়া? হ্যাঁ, হোল্ড করার। এখন হয়তো সুযোগটা আসছে। দালাল নাই কোথায় ভাই, কোথায় নাই? কিন্তু এখানে একটু ইম্পর্টেন্ট একটা ইয়ে করা দরকার। আমাদের এখানে আগে, আমি যতটুকু বুঝি আর কি, আমাদের এখানে আগে কারাপশন তো ছিলই, কিন্তু গত 15 বছরে যেটা হয়েছিল, জবাবদিহিতা না থাকার ফলে ইট বিকেম অ্যাকচুয়ালি কার্যত কিন্তু এটা অর্গানাইজ ক্রাইম ইউনিট হয়ে গেছিল। এক্স্যাক্টলি, মানে একদম টপ টু বটম। এই অর্গানাইজ ক্রাইমে কিন্তু পুলিশ আছে ইনভলভ, এই অর্গানাইজ ক্রাইমে জাজেস ইনভলভ, এই অর্গানাইজ ক্রাইমে অল আমলাতন্ত্র ইনভলভ, সাংবাদিক সহ সবাই ইনভলভ, সাংবাদিক সহ সবাই ইনভলভ, এভরিবডি হ্যাড দেয়ার পাই। সুতরাং এই যে কষ্টটা প্রবাসীদের উপর যে মানে আপনার অত্যাচার, সেটা বেড়েছে গত 15 বছর। আই এম শিওর অফ ইট, এটা কমে নাই। এখন এখান থেকে বাঁচানোর জন্য আমি আবারও মনে করি যে আমাদের সরকারের মধ্যে যেটুকু হাল ধরা উচিত ছিল, আমি একটু আগে ওনার সাথে কথা বলছিলাম ভাইয়ের সাথে, যে ঠিক আছে আমরা এটাকে, আমি তো অর্গানাইজ ক্রাইম ফ্যামিলি, এবং এটা দেখেন, এটা একটা জিনিস খেয়াল করে, সব অর্গানাইজ ইউনিটে যেটা লাগে, ক্রাইম ইউনিটে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগে সেটা হচ্ছে লয়্যালটি অ্যান্ড সিক্রেসি, বিশেষ করে অ্যাট দ্য টপ। সেই জন্য সাধারণত অর্গানাইজ ক্রাইম কিন্তু এক একটা ফ্যামিলি কন্ট্রোল করে। দেখেন জেনোভিজ, হ্যাঁ জেনোভিজ, মানে যে নিউ ইয়র্কের যত মাফিয়া, এগুলো কিন্তু ফ্যামিলি, এট দ্য টপ কিন্তু ফ্যামিলি। আমি হঠাৎ করে দেখলাম যে আমাদের আওয়ামী লীগেরও তো এট দ্য টপ একজন ফ্যামিলি। আমি ফ্যামিলি, সিক্রেসি, লয়্যালটি, ভাই আমি আপনাকে এটা বলতে চাই, ঘটনাটার ইয়েতে এটা এইভাবে এসে ঠেকেছে। কিন্তু এখন ওনারা চলে গেছেন, ফ্যামিলি নাই, কিন্তু অ্যাপারেটাসটা আছে। এবং যতক্ষণ ধরে অ্যাপারেটাসটা আছে, আমি মনে করি যে আমরা কিন্তু এখান থেকে বেরোতে পারবো না। আমি আপনাকে ছোট আরেকটা উদাহরণ দিয়ে বলে, আমি অনেক বেশি কথা বলছি বোধ হয়। আমার একটা ইয়ে ছিল যে যেই সরকারি অফিসে করাপশন আছে, তাদের পাশে ভাতের দোকানের ব্যবস্থা থাকে, কারণ সারাক্ষণ মানুষকে দাঁড়ায় থাকতে হয়। আচ্ছা, ভাতের ব্যবসা করে, ওখানে ভাতের ব্যবসা হবে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবসা হবে, ওখানে জটলা হবেই। যেখানে কোনো করাপশন হয় না, সেখানে কিন্তু বাইরে কোনো জটলা থাকে না। চা দোকানও নেই, চা দোকানে থাকবে না, কারণ মানুষ আসবে, কাজ হবে, চলে যাবে, তার তো ওখানে দাঁড়ানোর কোনো দরকার নেই। কিন্তু যার ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, দালাল ধরতে হয়, দালালের সাথে তাকে ওখানে থাকতে হয়। তো আপনি সেই হিসেবে বলে দেন যে বাংলাদেশের কোন কোন অফিস করাপ্ট, খুব ইজিলি বলে দেওয়া। ভালো একটা থিওরি দিয়েছে। এখন আসলে কি করণীয়, মানে আপনারা যে দাবি দেওয়াগুলো তুলছেন, সেই দাবি দেওয়াগুলো আসলে কি খুব শর্ট টাইমে এগুলো পূরণ করা সম্ভব, বা এই সরকার যতদিন আছে, আমরা ধরে নিতে পারি 6 মাস বা 1 বছর, আপনার কি মনে হয় এরা সবকিছু করতে পারবে? না, সবকিছু করতে পারবে না, এটা সম্ভব না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটা আমরা ফ্রম দ্য বিগিনিং থেকে বলেও আসছি। সংস্কার তো হয়েছে, হতেই চলেছে। সেই স্বৈরাচারী এরশাদ সরকার থেকে তো সংস্কার মূলটা, তো সেটা আমরা কি করতে পেরেছি? স্বৈরাচারী এরশাদ থেকে হটিয়ে পারি নাই। তো এটা হবে, এটা কন্টিনিউয়াস চলমান, এটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন হতে থাকবে। এবং যারা, আমি তাদের সাথে একটু কন্ট্রাডিক্টেড করি, যারা বলে যে না সংস্কার করেই ওটা হবে, এটা হবে না। সংস্কার তো এটা শেষ হবে না, সংস্কার কালকে তো আরেকটা সংস্কার হতে পারে। আপনাদের যে সময়টা আছে, সময়টাকে কাজে লাগিয়ে যতটুকু পারেন আপনারা, মেয়েছে ফান্ডামেন্টালিস্ট, যে ফান্ডামেন্টালিজমের যেগুলো আছে, মানে মূল যেই সংস্কারটার দরকার, আপনারা সেটি করা থাকে। যেমন ভোটের অধিকার, দিস ইজ দ্য নাম্বার 1, আপনি এটা করেন। ওকে, দুর্নীতি আপনি এখন খুব মানে আপনি অ্যাক্টিভ দুর্নীতিটাকে, এটাকে আপনি একটু 25 to 50% এটা শেষ করে, কাজটা শেষ করে দেন। তারপর হচ্ছে আপনার ব্রোকারেজদের একটা গ্রুপ আছে, ফেসিবাদীদের, ওগুলাকে আপনি একটু নিউট্রালাইজেশন করে তারপরে আপনি এখান থেকে আরেক জায়গায় যান। প্রবাসীদের যে সকল সমস্যার সমাধান আপনি তো পারবেন না একটা। যেমন ই পাসপোর্টটা ডাক্তার আসিফ নজরুল এটা নিয়েছেন, হাইলি অ্যাপ্রিসিয়েট, যে এটা আপাতত ওনার অ্যাচিভমেন্টে আছে এবং করবেন, যেহেতু ডিসেম্বর পর্যন্ত উনি সময় দিয়েছেন। এরপরে প্রবাসীদের যে পাসপোর্টের এজেন্টগুলো দেওয়া আছে এমবেসি কর্তৃক বা প্রবাসী মন্ত্রণালয় থেকে, কিছু এজেন্ট আছে, 1 বা 2 এজেন্ট, যারা পাসপোর্টগুলো, এমবেসিতে তো এত মানুষের ভিড় সামলানো সম্ভব না, উনি ভালো জানেন। হয়তো বা XYZ হয়তো পান্নাকে দিল যে তুমি এটা রিয়াদটা কন্ট্রোল করো, আমাকে দিল যে জেদ্দা কন্ট্রোল করো। এই যে এজেন্টটা হচ্ছে আরেক মাফিয়া,
এটা উনি আমার থেকে সবচেয়ে, এই যে এজেন্টটা এখন নিচ্ছে প্রবাসীদেরকে, ধরেন আপনার 50 টাকা সার্ভিস ফিস বা 70 টাকা সার্ভিস ফিস। এজেন্ট মানে থার্ড পার্টি? অফকোর্স, কারণ এটা আপনি হ্যান্ডেল করতে পারবেন, এটা তো আপনি হিউজ পপুলেশন, আপনার 3 মিলিয়ন টু 3.5 মিলিয়ন, এটা কন্ট্রোল সম্ভব না, এটা উনি জানেন, এটা সম্ভব হয় না, আপনাকে এজেন্ট দিতে হবে। কিন্তু কাকে দিচ্ছেন সেখানে তো যেটা দুর্নীতি খাচ্ছে, তো আপনি তো পাচ্ছেন, আমার প্রবাসীরা তো সেই সার্ভিসটা পাচ্ছে না। এখন আপনাকে মেইন হচ্ছে প্রবাসীদের মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে, এক হচ্ছে তাদের সার্ভিসগুলোকে কুইক সার্ভিস দিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 2 দিন হলে 2 দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেন, কারণ একটা মানুষ অনেক দূর থেকে আসে, প্রত্যেকটা সিটিতে তো আর থাকে না, এমবেসি বা আপনার দূতাবাস কনসুলেট থাকে না। এই যে মানুষগুলো দূর থেকে আসি দেয়, আবার যাতে খরচ হয় তারা ভাই, আপনি বলে দেন যে 7 দিন পরে আপনি পাবেনই, নাহলে আপনি ডিএচএলে পাঠান, আপনি সার্ভিসটা দেন। প্রবাসীদের জন্য পাসপোর্ট রিনিউটা খুবই একটা জটিলতা। এনআইডি আসতেছে, এনআইডিটাও আপনাকে করতে হবে, এই 30-35 লক্ষ বাংলাদেশকে এনআইডি দিতে হবে আপনাকে, প্রবাসী দিতে হবে, সে এখানে আসি আপনার সাথে ঘুরতে পারে, তার সময় নেই। তারপরে এখন ভোটার আইডি দিতে হবে আপনাকে। তারপর প্রতিষ্ঠান আছে, আমাদের 4-5টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, যেমন স্কুলগুলো আছে, স্কুলগুলোতে কিন্তু আপনার এখানেও দুর্নীতির আখড়া, এখানেও সেই আপনার আওয়ামী লীগ বা ফেসিবাদীদের ওরাই বসেছিল, ওরাই করেছে, ইলেকশন হয় নাই, ইলেকশন দেয়নি তারা, কারণ ইলেকশন দিলে তারা আসবে না। স্কুল কমিটির? হ্যাঁ, স্কুল কমিটি। এখন আমি যখন দিলাম, আমাদের যারা বিএনপি থেকে দিল তাদেরকে বিএনপি জামাত বলে এনএসআই রিপোর্ট দিল, যেটা হবে না, এবং সেই এনএসআইকে এখন আমরা যখন উনি আমাদেরকে এখন খুব সম্মান করে। সো ফার্স্ট ইজ ফার্স্ট হয়ে গেছে, তো দেননি তো আপনি, স্কুল ইলেকশন পর্যন্ত আপনি দেননি। তো এই প্রতিষ্ঠানগুলোকে এখন দেখতে হবে। আমরা বলতেছি এগুলো কথা হচ্ছে, কিন্তু এগুলো তো একদিনে সম্ভব না, স্টেপ বাই স্টেপ আমাকে নিতে হবে। তো সময় আমরাও দিচ্ছি, ওনারাও করতে থাকুক, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা ন্যাশনাল ইলেকশনটা দিতেই হবে ওনাদেরকে। ওনারা কন্টিনিউ এটাকে মানে সংস্কার করা পর্যন্ত থাকবো, সেটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো পলিটিক্যাল গভর্নমেন্ট মাস্ট। এই বিষয়টি আমি একটু জানতে চাই, একটু অন্যরকম। বর্তমান সরকারের ইলেকশনের বিষয়ে নানান ধরনের উদ্যোগ বা সংস্কার ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে একটা সন্দেহের জায়গাও তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনি জানেন নিশ্চয়ই। সেই জায়গা থেকে জানতে চাচ্ছি, যেহেতু এই সরকারের প্রতি মানুষের একটা অন্যরকম একটা এক্সপেকটেশন ছিল, এখনও হয়তো আছে, কিন্তু এই বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে কোনো ধরনের হেডেকের কারণ হয়েছে, কোনো ধরনের মাথা ব্যথা বা কোনো ধরনের মানে বাংলাদেশে যেমন যত বেশি সমালোচনা হচ্ছে, ওইখানে কি তেমন কিছু হচ্ছে? হ্যাঁ, এটা নিয়েও দ্বিধায় বিভক্ত জাতি আমরা, ঠিক আছে। কেউ চাচ্ছে না 5 বছর পরে হোক, আবেগ, কেউ চাচ্ছে যে না 3 বছর পরে হোক, কেউ চাচ্ছে যে 1 বছর পরে হোক, এখানের মধ্যেও দ্বিধা বিভক্ত। কারণ কি? কারণ আপনি কেউ চাচ্ছে তার স্পেস এতদিন ছিল না, আমি কিছু সময় পেলে আমি একটু গোছায় উঠতে পারবো, সেজন্য এই সময়টা আমার দরকার। আর আমার যেই ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটের কারণে আমার মাথায় যেটা আসছে বা আমি যেটা বুঝি, সেটা হচ্ছে নন ইলেক্টেড গভর্নমেন্ট মানে 1 বছরের উপরে থাকা দেশের জন্য মঙ্গল নয়। এটা আমি আপনার দলীয়ভাবে বলছি, এখনো বলছি। কারণ সন্দেহ হবে, এটা বাংলাদেশে এটা নেচার, সন্দেহ প্রবণ জাতি আমরা তো আমরা আপনাকে দেখলেও সবাইকে সন্দেহ প্রবণ, আমরা সন্দেহ প্রবণ জাতি। সেক্ষেত্রে আমার মনে হয় তারা এই সংস্কার যেগুলো আছে, মূল যেই সংস্কারগুলো যেটা আমি আপনাকে বলেছি, সেটা যদি করে এই আপনার 1 বছরের মধ্যে বা আগামী বছরের জুনের মধ্যে করে দেয়, তাহলে আমার মনে হয় ওনাদের জন্য ভালো হবে আর আমাদের জন্য ভালো হবে। সাকিব আলী, আমি একটা প্রশ্ন স্পেসিফিক করে বাকি উপসংহারটা আপনার কাছে টানতে চাই, আপনি টানবেন। ইনফরমেশন মিনিস্ট্রি থেকে, মানে সৌদি আরবেরই ইনফরমেশন মিনিস্ট্রি থেকে আমাকে একজন ফোন দিয়েছিল, মানে যে কোনো কারণে আমার সাথে শেয়ার করছিল যে এই বিষয়ে কিছু করা যায় কিনা। বিষয়গুলো হচ্ছে যে এখনও ইনএফিশিয়েন্ট যে লোকজন যাচ্ছে, বা ভাষা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা অতটা পারদর্শী না, যেখানে ইন্ডিয়ান বা ইজিপ্টিয়ান আর যারা আছেন তারা যতটা সুযোগ সুবিধা পায় শুধুমাত্র ভাষার জন্য। তারপরে দক্ষতা তো, এফিসিয়েন্সি বিষয় তো আছে, মানে ওখানে যারা চাকরি করছে আর যারা প্রবাসী আছেন বোথ সাইডে, তাদের সবার কারণেই এক ধরনের মানে নেগলিজেন্সি যেটি বলে আমরা, মানে অন্যদের জায়গায় যে সার্ভিসটা পাওয়া যায় বাংলাদেশের ক্ষেত্রে, সেটা ওইখানে চাকরিজীবী হোক মানে সরকারি পর্যায়ে বা এমনি যারা ভিসা নিয়ে যাচ্ছে, দারুণভাবে বিড়ম্বনার শিকার হতে হয়। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো কীভাবে? আমি মনে করি যে আপনাকে যেটা প্রথমে বললাম, আমি একটা কথা বলি ভাই, জি, গত 54 বছরে আমাদের নেতৃত্ব বলতে কিন্তু খালি রাজনৈতিক নেতৃত্ব বোঝায় না, মানে আপনার জনসেবকদের মধ্যে নেতৃত্ব আছে, আপনার সামরিক বাহিনী, সেনাবাহিনীর মধ্যে নেতৃত্ব আছে, সামাজিক আছে, ব্যবসায়িক আছে, সব জায়গায় নেতৃত্ব আছে। ব্যবসায়িকটা আপনি একটু ফর এ সেকেন্ড আমরা একটু আলাদা রাখি।
কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে নেতৃত্ব থাকে সেই নেতৃত্বর যে স্বার্থপর যদি সেই নেতৃত্ব হয় তাহলে কি সে আসলে নেতৃত্ব চর্চা করতে পারে? প্রশ্নটা পারে না। তো আমরা আমাদের আমলাতন্ত্র সকল, আমি জনসেবক বলবেন না আমলা বলবেন, এটা কিন্তু কমপ্লিটলি আপনার ভিউ পয়েন্টের ব্যাপার। এখন আপনি নিজেকে যদি আমলা বলেন আর স্যার বলেন আর জনসেবক না বলেন, তার মানে হচ্ছে যে আপনি এক ধরনের স্বার্থপরতার কালচার ওখানে মেনটেন করেন। আপনার রাজনৈতিক বসরা স্বার্থপরতার কালচার মেনটেন করে। আমি তো বলবো যে এখনকার যারা উপদেষ্টা আছেন তারাও এক ধরনের স্বার্থপরতার মেনটেন করছেন, কারণ তারা সবাই ক্যারিয়ারিস্ট ছিলেন। হ্যাঁ, উইচ ইজ ফাইন, আই এম নট সেইং দ্যাট, বাট ওনারা যাদের নেতৃত্ব স্বার্থপর, সেই স্বার্থপর নেতৃত্ব কখনোই অন্যের দায়িত্ব নেওয়ার জন্য যথাযোগ্য নন। এটা খালি বাংলাদেশের জন্য প্রযোজ্য আমি বলবো না, এটা পৃথিবীর প্রায় সব দেশের জন্য প্রযোজ্য। ভাইয়ের সাথে আমি ভাইকে এখন একটা, আমি ভাইয়ের সাথে এখন যোগ করা আরম্ভ করছি। আমি আপনাকে একটা কথা বলি, হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস খেলছে, আমি তো আবার র্যাডিক্যাল কথা। পৃথিবীতে 193টা দেশ আছে ধরে নিই আমরা, এর মধ্যে 4টা দেশ ছাড়া আমি দেখলাম যে প্রায় প্রত্যেকটা দেশেরই, সব দেশেরই শাসকরা যেই মুহূর্তে ক্ষমতা পায় দেশের অর্থনীতিকে ওই দেশের বড় লোকদের হাতে তুলে দেয়। 4টা দেশ ছাড়া? 4টা দেশ ছাড়া। কোন 4টা দেশ? কিউবা, নর্থ কোরিয়া, ভিয়েতনাম আর চীন। আচ্ছা, এই 4টা দেশ দেয় না। মানে চীনে কিন্তু অনেক বড় লোক আছে, 4টার মধ্যে 2-3টাই তো একনায়কতান্ত্রিক। সবগুলো এখন একতান্ত্রিক, সবগুলো কমিউনিস্টিক। গণতন্ত্র দেশ মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, বড় লোকের হাতে তুলে দেওয়া। ভাই তাহলে কি আপনি একনায়কতন্ত্র চাচ্ছেন? আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে গণতন্ত্রে অনেক ক্ষেত্রে গণতন্ত্র হচ্ছে যারা কমিটেড ডিক্টেটর, তারা অনেক ভালো। গত 40 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ সরকার কোনটা? চীন। এই বিষয়ে আপনারা কেউই আমরা অস্বীকার করতে পারবো না। যত মানুষকে ওনারা দারিদ্র সীমার থেকে উঠিয়ে এনেছেন, আপনাকে তো কয়েকটা ইন্ডিকেটর নিতে হবে, যত মানুষকে তারা দারিদ্র সীমার উপরে উঠিয়ে নিয়ে এসেছেন, সেই মাপদণ্ডে কেউই তাদের থেকে বেটার না। আরেকটা জিনিস মজার, এই যে চীনের উপরে তো আমরা খুব অত্যাচারের কথা শুনি। তো কিশোর মাহবুবেনি বলে একজন ভদ্রলোক আছেন, যিনি সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার ছিলেন এবং খুব বড় ডিপ্লোম্যাট ছিলেন। তিনি একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন, সেটা হচ্ছে যে চীন থেকে 13 কোটি 14 কোটি লোক বাইরে যায়, তারা কিন্তু সব আবার দেশে ফেরত আসে। আচ্ছা, আমরা মানে ওয়েস্টার্ন যেভাবে বলে, ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে এটাকে করে, এটাকে যেভাবে দেখায়, আসলে কিন্তু বাস্তবতা কি এটা হয় ভাই? কারণ আগে কিন্তু সৌদি আরবে কিন্তু এরকম ছিল না, সরি সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, সোভিয়েত ইউনিয়নে কিন্তু লোক একবার গেলে আর আসতো না, কিন্তু চীনে কিন্তু তা হচ্ছে না। বাট আমি সেটা বলছি না, আমি যেটা ওইটা অন্যদিকে চলে গেছি। আমরা বলছি যে গণতন্ত্র মানেই, ভাই যেটা বলতে চাচ্ছেন আমি এই ব্যাপারে একটু করি, গণতন্ত্র মানেই যে সব কিছু হয়ে যাবে তা নয়। দ্বিতীয় কথা বলতে চাচ্ছি, তার মানে কি আমাদের এখন সংস্কার দরকার? ডেফিনেটলি 100%। কিন্তু সংস্কার মানে হচ্ছে কিন্তু অন্য যারা এখানে ক্রনিক ক্যাপিটালিস্ট ছিল তাদের স্বার্থকে আপনার কমাইতে হবে, আপনার জনগণের বাড়াইতে হবে। এটার জন্য এটা কিন্তু ইটস এ ফাইট অফ পলিটিক্যাল উইল। সেখানে শক্ত মানুষ লাগে, হাল ধরার মানুষ লাগে। আমি মনে করছি আপনারাই বলবেন সেই ধরনের পার্সোনালিটি, সেই ধরনের পলিটিক্যাল উইল নিয়ে কি এই ফাইটটা হচ্ছে কিনা। থ্যাংক ইউ। আমরা শেষ করবো ওয়ালিউল্লাহ জিসান, প্রবাসীদের পক্ষ থেকে আপনার শেষ মন্তব্য। আমরা শেষ করার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রবাসীদের জন্য আমার প্রথম প্রবাসীদের পক্ষ থেকে আমরা যেটা বলতেছি, আগামীতে সুন্দর একটি দেশ আমরা চাই, নতুন বাংলাদেশ, 24-এর স্বাধীন বাংলাদেশ অনেকে বলছেন। তো সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সুফল যেন আমরা ভোগ করতে পারি। বৈষম্য থাকবে না, কর্তৃত্ববাদ থাকবে না, আমার অধিকার থাকবে কথা বলার, আমার বাঁচার অধিকার থাকতে হবে, আমার কথা বলার অধিকার থাকতে হবে, আমার চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের অধিকার থাকতে হবে। সেখানে আপনার চাপিয়ে দেওয়া কোনো কিছু চলবে না। একটি সুন্দর স্বাধীন সার্বভৌম, যেটা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, যেটা নিয়ে আমরা আজকে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছি, সেটার উপর ভিত্তি করেই আমরা চাই আমাদের সেই অধিকারটুকু। আর লাস্টে একটা কথা বলি, যারা প্রবাসী আগামীতে প্রবাসে যাবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তাদেরকে যে উনি বলছিলেন একটা কথা, যে ল্যাঙ্গুয়েজ, আপনিও বলেছিলেন, ল্যাঙ্গুয়েজ ইজ মাস্ট। এটার জন্য আমরা কাজ করতেছি যে আমরা একটা ইনস্টিটিউশন করতে পারি কিনা 1 মান্থ অথবা 2 মান্থসের, সেটা এখানে হোক কিংবা ওখানে হোক,
অন্তত 2 মাসের একটা ট্রেনিং দিয়ে তাদেরকে, তারা যদি ওয়েল্ডার মেশিন করে তাহলে ওটার যেটা আছে সেটা এখানে করলে আপনার খরচ কম পড়বে, বাংলাদেশে এখানে বাংলাদেশে করলে খরচ কম। ভেরি গুড, কারণ ওখানে গেলেই রেন্ট বেশি, আপনার লেবার কস্ট বেশি। এটা আমার মাথায় আসছে, এটা কারো কে করছে আমি জানি না, কিন্তু আমার মাথায় একটা আসছে, যদি আমি একটু সুযোগ পাই, একটু যদি স্পেস পাই সরকার থেকে, তাহলে এখান থেকে ছোট, মানে এগুলো নিয়ে তো আবার দালালি হয়, এগুলো দিয়ে আবার দুর্নীতি হয়, এটা করার জন্য কিন্তু আবার দুর্নীতি, বড় বড় মানুষ ঘুরবে, কিন্তু আমরা চাই আমাদের মতো সাধারণ প্রবাসীরা এটা করবে। ল্যাঙ্গুয়েজ ভিত্তিক একটা ট্রেনিং, কাজের ভিত্তিক একটা, তারপরে সে যদি যায় সেখানে তার ফেল হওয়ার কোনো সুযোগ থাকবে না। অনেক ধন্যবাদ ওয়ালিউল্লাহ গাজী জেসান, ধন্যবাদ সাকিব আলী আপনাকে। দর্শক, শেষ করছি, একটা অভিজ্ঞতা নিশ্চয়ই এটি সবারই আছে। আমরা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করি, যারা সাংবাদিক হিসেবে কাজ করি, আমরা সারা দিন যতটা না খবর রাখি, তার চেয়ে আমি দেখেছি আমার পরিচিত যারা আছেন, সেটি মিডল ইস্টে হোক, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হোক, আমাদের খবর রাখাচ্ছে তারা আগেই খবর মানে নিয়ে নেন, এবং দেখলাম যে তারা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স। আমি এই কথাটি এটুকু বললাম, এই কারণে বললাম যে দেশের জন্য, দেশের খোঁজখবর রাখার জন্য তারা কতটা সবসময় উদ্গ্রীব থাকেন, এটা নিশ্চয়ই কমিটমেন্টের জায়গা থেকে এবং দেশের প্রতি চরম মমত্ববোধের জায়গা থেকেই সম্ভব শুধুমাত্র। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।